আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো শুরুতেই দেখো দুইটি হচ্ছে চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি রাদারফোর্ডের পরমাণু মডেল মূলত কিভাবে থাকে। এখানে দেখো কেন্দ্রে আমি কিছু অংশ রেখেছি। এখানে দেখো এই কেন্দ্রীয় অংশটুকুকে বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, এর বাইরে যে আহ, একটা অংশ দেখানো হয়েছে সেখানে হচ্ছে ইলেকট্রন গুলো হচ্ছে কি ঘূর্ণায়মান আছে। তো আমরা যদি এখানে দেখি এখানেও সেম ভাবেই উপস্থাপন করা আছে। তো শুরুতেই আসা যাক আমরা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে আসলে মূলত কি বলা হয়েছিল। তো দেখো এখানে প্রথমে বলা হয়েছে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু কণা রয়েছে। এটা কিন্তু আমরা হচ্ছে গত ক্লাসেই পড়েছিলাম যে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায়, সেখানে বলা হয়েছিল যে রাদারফোর্ড আলফা কণা পরীক্ষায় মাঝখানে অর্থাৎ হচ্ছে কেন্দ্রে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তু কণা পেয়েছিলেন, তিনি তার নামকরণ করেছিলেন হচ্ছে নিউক্লিয়াস। তো এটি নিউক্লিয়াস নামে অভিহিত করেন রাদারফোর্ড। পরমাণুর সমস্ত ভর এবং হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তো এখানে দেখো পরমাণুর সমস্ত ভর অর্থাৎ হচ্ছে আমরা জানি পরমাণুর ভর সংখ্যা সমান সমান কি নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা। তো নিউট্রন এবং প্রোটনের সমষ্টিকে বলা হয় কি পরমাণুর ভর। যেহেতু পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেই সমস্ত ভর থাকে তাই হচ্ছে পরমাণুর কেন্দ্রেই প্রায় সমস্ত ভর থাকে। এরপরে বলেছেন যে পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। তড়িৎ নিরপেক্ষ মানে হচ্ছে কি যতটা হচ্ছে ইলেকট্রন থাকবে ঠিক ততটাই হচ্ছে প্রোটন থাকবে, মানে সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক প্রোটন থাকবে। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ সংখ্যা এবং কক্ষপথে পরিভ্রমণশীল ঋণাত্মক চার্জযুক্ত নিউট্রনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা সমান হবে। তার মানে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান হওয়ার কারণেই হচ্ছে পরমাণু সামগ্রিকভাবে কি থাকবে তড়িৎ নিরপেক্ষ থাকবে। এরপরে দেখো রাদারফোর্ড আরো বলেছেন কি রাদারফোর্ড তার এই মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন। সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে যেমন হচ্ছে আবর্তনশীল গ্রহসমূহ ঘোরে, ঠিক তেমনি ভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। অর্থাৎ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরছে ঠিক একইভাবে হচ্ছে কি ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান রয়েছে। এরপরে দেখো পরমাণুর মডেলের ক্ষেত্রে ধনাত্মক নিউক্লিয়াস এবং ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর পয়েন্টে তিনি আরো বলেছেন কি ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ইলেকট্রন ও ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রমুখী বল পরস্পর সমান। যেটা আমি তোমাদেরকে হচ্ছে একটা অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দেখাবো আসলে কিভাবে হচ্ছে এটি সমান থাকে বা হচ্ছে কিভাবে কাজ করে। তাহলে তোমরা হচ্ছে বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে আসবে। এরপরে দেখো এর এই মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল। শুরুতেই কিন্তু তিনি কিন্তু এই মডেলকে হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করেছেন। আমরা জানি যে সৌরজগতের গ্রহগুলো এবং হচ্ছে সূর্যের মধ্যে কি থাকে সবসময় হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, কিন্তু আমাদের এখানে যে পরমাণু মডেলটা বলা হয়েছে সেই পরমাণু মডেলটি কি সেখানে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন রয়েছে। তো এটি আসলেই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে আসলে যায় না। তো আমরা একটু পরে দেখি আসলে কি বলছে রাদারফোর্ড। রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জহীন। দেখো অথচ ইলেকট্রন সমূহ হচ্ছে কি ঋণাত্মক চার্জযুক্ত। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে মহাকর্ষ নিয়ে দেখো মহাকর্ষ নিয়ে আকর্ষণ নিয়মে আকর্ষণ বল বিদ্যমান, কিন্তু পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং এগুলো পরস্পরকে কি করছে দেখো বিকর্ষণ করছে। তার মানে আমরা জানি যে সমধর্মী আধানগুলো পরস্পরকে কি করে বিকর্ষণ করে এবং হচ্ছে বিপরীতধর্মী আধানগুলো পরস্পরকে কি করে আকর্ষণ করে। যেহেতু গ্রহগুলোর মধ্যে পরস্পরের মধ্যে একটি আকর্ষণ বল বিদ্যমান, কিন্তু আমাদের এখানে হচ্ছে ইলেকট্রনগুলোর মধ্যে পরস্পর কি বিকর্ষণ বল বিদ্যমান, কেননা আমাদের ইলেকট্রনগুলোর হচ্ছে সবগুলো চার্জই হচ্ছে নেগেটিভ চার্জ। এরপরে দেখো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করে, অর্থাৎ হচ্ছে শক্তি হারায় বা হ্রাস করে। শক্তি হারালেই সেটা কি করে ব্যাসার্ধের ক্রমান্বয়ে কমতে থাকে, ব্যাসার্ধ কমতে থাকে, এক সময় কি হবে সেটি আহ একদম কেন্দ্রে পতিত হয়ে যাবে। দেখো আমরা এখানে বলছি কি ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে কক্ষপথে সর্পিল আকারে হ্রাস পেয়ে নিউক্লিয়াসে পতিত হয়। অর্থাৎ হচ্ছে যখন এটা হচ্ছে এইভাবে থাকে তো এটা কি হয় এটা আস্তে 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 এইভাবে হচ্ছে কেন্দ্রে পতিত হয়।
এবং পতিত হয়ে গেলে পরে একটা সময় এটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যেটা আসলে রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী যুক্তিযুক্ত নয়। এরপরে দেখো পরমাণু বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ কিভাবে সজ্জিত থাকে তা এই মডেলে উপস্থাপন করা হয়নি। এরপরে দেখো রাদারফোর্ডের মডেলে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি এবং ইলেকট্রনের গতি, বেগ এবং শক্তি সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি। এরপরে দেখো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কিভাবে পরিক্রমণ করে সে সম্পর্কেও কোনো ধারণা নেই এই মডেলে। এরপরে দেখো এই মডেলে হাইড্রোজেন পরমাণুর বিকিরণ বর্ণালী কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। এই পয়েন্টগুলো খুব ভালোভাবে তোমাদেরকে শিখতে হবে। এখান থেকে মূলত রাদারফোর্ড পরমাণু মডেল থেকে অনেক ধরনেরই প্রশ্ন এসে থাকে। তো আমি তোমাদের বোর পরমাণু মডেল পড়ানোর পরেই বলে দেবো যে এখান থেকে আসলে কি টাইপের কোশ্চেন আসে এবং কিভাবে কোশ্চেন গুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের বোর পরমাণু মডেল এবং এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।